সুতি পাঞ্জাবিতে তোমায় না একদম নতুন বরের মতো লাগছে অনুরাগদা। রাধিকার কথা শুনে তার দিকে ভ্রু কুঁচকে তাকালো অনুরাগ। রাধিকার আপাদমস্তক একবার পর্যবেক্ষণ করে বলল, তোর দাদার বিয়ে, সেদিকে তোর খেয়াল নেই, এখানে এসে পাকনামো করছিস। রাধিকা মুখ ভেঙচি কেটে বলল, এর জন্যই মানুষের প্রশংসা করতে নেই। তোর প্রশংসা কেউ চাচ্ছেও না, ছোট ছোটর মতো থাক। কথাটা বলে বিয়ের আসরের দিকে চলে গেল অনুরাগ। অনুরাগ যেতে রাধিকা বলল, ইস, এমন একটা ভাব করে উনি যেন একদম বুড়ো জেঠা। কিরে রাধা, তুই এখানে দাঁড়িয়ে একা একা বিড়বিড় করছিস কেন? অনুশ্রীর কথা শুনে তার দিকে ঘুরে তাকালো রাধিকা। মুখ গোমরা করে বলল, তোর ছোট দাদাটা এমন কেন রে? প্রশংসা করলেও রেগে যায়। অবশ্য যার নামেই রাগ শব্দটা আছে, সে এমন রাগী হওয়াটা অস্বাভাবিক কিছু না। তুই বা ছোটদাকে চড়াতে যাস কেন? জানিসই তো অমন করে। ইহাকে বলে ভালোবাসা। সে যতই আমার থেকে দূরে যাক, আমি তাহার পানেই কদম বাড়াবো। বলিহারি, তোর ভালোবাসা। ছোটদা তোকে কখনো বিয়ে করবে বলে তোর মনে হয়? চিন্তা করো না বৎস, তোর ছোটদা আমারই বর মশাই হবে। লজ্জা করে না ছোট থেকে যাকে দাদা ডেকেছিস তাকে বিয়ে করার কথা ভাবতে? বাইরে দাদা ডেকেছি, কিন্তু মনে মনে বর ই ডেকেছি। অনুশ্রী রাধিকার কথা শুনে হেসে দিল। রাধিকাও তার সাথে তাল মিলিয়ে হাসতে লাগলো। বিবাহ কার্য সম্পূর্ণ হয়েছে। পুরোহিত মশাইয়ের কথা শুনে ঋষি রায় বললেন, যাক, তাহলে তো ভালোয় ভালোয় বিয়েটা হয়ে গিয়েছে, এখন ওদের নিয়ে বাড়িতে চলো। কত তো নিয়ম কানুন আছে আবার। রুদ্র আর তিশার বিয়ে শেষ হতে তিশাকে রায় বাড়িতে নিয়ে আসা হলো। তিশার আপন বলতে তার ছোট ভাই তমাল ছাড়া আর কেউ নেই। তিশা ইন্টার পড়ুয়া অবস্থায় বাবা মা দুজনেই মারা গিয়েছে। অনেক কষ্টে পড়াশোনা করে এখন একটা সরকারি চাকরি করছে, সঙ্গে নিজের ছোট ভাই তমালকেও পড়াশোনা করাচ্ছে। তিশার কন্যাদান করেছেন অনুরাগের বাবা অবিনাশ চ্যাটার্জি। নিয়ম রক্ষায় বিয়েটা শুধু তিশাদের বাড়িতে হয়েছে। একই পাড়ায় বাড়ি হওয়ায় বিয়ে শেষ হতেই তিশাকে রায় বাড়িতে নিয়ে আসা হলো। হেমলতা দেবী বরণ করে তিশাকে বাড়ির ভিতরে নিয়ে গেল। অনুরাগ গিয়ে রুদ্রের পাশে বসে বলল, তোর বিয়েটাও তাহলে হয়ে গেল? হ্যাঁ, এখন শুধু তোরটাই বাকি আছে। আমার বিয়ে? কখনোই না, আমি এইসবে নেই। তিশা আস্তে করে বলল, সবাই প্রথমে অমনি বলে রে অনুরাগ ঠাকুরপো। তুই আমাকে ঠাকুরপো বলতেছিস? যাক, ভালোই উন্নতি হয়েছে। তাও তো একটু সম্মান পেলাম। আগে ছিলি ফ্রেন্ড, তাই নাম ধরে ডাকতাম, এখন না হয় ঠাকুরপো ই বলবো। অনুরাগ হাসি দিয়ে বলল, আমি না খুব খুশি হয়েছি। তোদের ভালোবাসা পূর্ণতা পেল। রুদ্র আর তিশা একে অপরের হাত শক্ত করে ধরে হেসে দিল। হেমলতা দেবী এসে দুজনের সামনে দাঁড়িয়ে বললেন, আমার ঘরে মা লক্ষ্মী এসেছে। এত মিষ্টি মেয়ে, বলে তিশার গালে হাত দিয়ে আদর করলেন। রাধিকা গিয়ে হেমলতা দেবীর পাশে দাঁড়িয়ে বলল, পারে নিজের ছেলের বউকে লক্ষ্মী বলছো, আর মেয়েকে তো সারাদিন অপমান করেই কুল করতে পারো না। অনুরাগ ভ্রু কুঁচকে বলল, কাকিমা, আর কি দোষ? তোর মতো মেয়েকে লক্ষ্মী বললে লক্ষ্মী ঠাকুরও লজ্জা পাবে। রুমে উপস্থিত সবাই হেসে দিল। রাধিকা মুখ গোমরা করে বলল, অনুরাগ দা, ভালো হচ্ছে না কিন্তু। অনুরাগ আর কিছু না বলে চুপ করে রইল। রাধিকা গিয়ে তিশার হাত ধরে বলল, আসলেই আমার বৌদি একদম লক্ষ্মী বৌদি। তিশা রাধিকাকে জড়িয়ে ধরে বলল, যে যাই বলুক না কেন, আমার ননদিনীও আমার কাছে লক্ষ্মী। ইয়াহু, কেউ না বলুক, কিন্তু বৌদি আমাকে লক্ষ্মী বলেছে। বৌদি, তুমি এখন থেকে আমার দলে। তিশা হাসি দিয়ে বলল, একদম। বিয়ের সব নিয়মকানুন শেষে খাওয়া দাওয়া করে সবাই বাসরের আসরে বসল। রুদ্র বলল, অনুরাগ, আজকে না হয় তোর গান দিয়েই আমাদের বাসরের আড্ডা শুরু হোক। আরে না, তোরা শুরু কর, আমি পড়ে যাচ্ছি। পাশে থেকে রাধিকা বলল, দাদা, কাউকে বেশি প্রায়োরিটি দিলে তাদের আবার ভাব বেড়ে যায়। অনুরাগ রাধিকার দিকে তাকিয়ে বলল, আর কিছু মানুষের গায়ে চামড়া গন্ডারের মতো, যতই অপমান করা হোক গায়ে লাগে না। রুমে উপস্থিত সবাই হেসে দিল।
রাধিকা চোখ রাঙিয়ে অনুরাগের দিকে তাকিয়ে আছে। অনুরাগ মুচকি হেসে গাইতে শুরু করলো, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। আঁখি ফিরাইলে বলে, না না না, ও যে মানে না মানা। যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি। মুখবানে চেয়ে বলে, না না না। সবাই হাততালি দিল। রাধিকা মুগ্ধ হয়ে অনুরাগের দিকে তাকিয়ে আছে। মনে মনে বলল, আমি যে আর কতবার এই লোকের প্রেমে পড়ব কে জানে। তিশার ছোট ভাই তমাল বলল, অনুশ্রী আর রাধিকা তো বেশ সুন্দর নাচতে পারে, কলেজের প্রোগ্রামে তো সবসময় অংশগ্রহণ করে, তা ওরা না হয় আমাদের নাচ দেখাক। তিশা তমালের সাথে সাই দিয়ে বলল, হ্যাঁ তমাল ঠিক বলেছে, তোমরা দুজনে একটা নাচ দেখাও তো। তারপরে রাধিকা আর অনুশ্রী দুজনে একসাথে নাচ করে দেখালো। সবাই হাত তালি দিচ্ছে। তমাল মনে মনে বলল, কতবার যে তোর নাচ দেখে মুগ্ধ হব অনুশ্রী। তারপরে সবার কথায় রুদ্র আর তিশা কাপল ড্যান্স করলো। এভাবে বাসরের অনুষ্ঠান শেষ হলো। অনুরাগ আর অনুশ্রী সবার থেকে বিদায় নিয়ে যেতে যাবে এমন সময় রাধিকা বলল, অনুকালকে সকাল সকাল চলে আসিস, জানিস তো তোকে ছাড়া আমার ভালো লাগে না। অনুশ্রী গিয়ে রাধিকাকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি চলে আসবো নে। অনুরাগ বিরক্তি নিয়ে বলল, তোদের এইসব ভালোবাসা বিনিময় শেষ হলে তাড়াতাড়ি আয় অনু, আমার বড্ড ঘুম পেয়েছে। অনুশ্রী রাধিকার থেকে বিদায় নিয়ে অনুরাগের সাথে হাঁটতে শুরু করলো বাড়ির পথে। রাধিকা পিছন থেকে বলল, সব সময় রাগ না দেখিয়ে একটু হাসলেও হয়, হাসলে তো বেশ সুন্দর লাগে। অনুরাগ চোখ রাঙিয়ে রাধিকার দিকে ঘুরে তাকালো। রাধিকা এক দৌড়ে বাড়ির ভিতরে চলে গেল। অনুরাগ আর অনুশ্রী বাড়ি যেতে দেখলো নবনীতা ড্রয়িং রুমের সোফায় বসে আছে। অনুরাগ তার কাছে এগিয়ে গিয়ে বলল, বৌদি তুমি এখনো জেগে বসে আছো? তোদের জন্যই বসে আছি। বাবাও বসেছিলেন কিছু সময়, তারপর আমি জোর করে ঘুমাতে পাঠিয়েছি। অনুশ্রী গিয়ে নবনীতা হাত ধরে বলল, বৌমনি তুমি এত রাত না জাগলেও পারতে। পারে কি হয়েছে তাতে? আমার দেবর আর ননদ বাড়িতে নেই, তাদের জন্য অপেক্ষা করা আমার দায়িত্ব। অনুরাগ গিয়ে নবনীতার পাশে দাঁড়িয়ে বলল, তোমরা কখন এসেছো বৌদি? আমরা অনেক আগেই খেয়ে চলে এসেছি। বাবার শরীরটা ভালো লাগছিল না। কেন, কি হয়েছিল? ওই এমনিও তো মানুষের মধ্যে অস্বস্তি ফিল করছিলেন, তেমন কিছু না। অনুরাগ নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা তোমরা ঘুমিয়ে পড়ো, আমিও বরং ঘুমাতে যাই। অনুরাগ নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় গায়ে দিয়ে বিছানায় শুতেই তার চোখে রাজ্যের ঘুম এসে হাজির হলো। রায় বাড়িতে উৎসব মুখর পরিবেশ, সবাই বেশ আনন্দে মেতে আছে। রুদ্র হালকা ঘুম দিয়ে উঠে দিশাকে দেখার জন্য তার রুমের দিকে যেতে গেলে সবাই একসাথে তাকে ঘিরে ধরল। রুদ্রের ছোট কাকার ছেলে সৃজন বলল, এই দিনের বেলা যত পারিস বউকে দেখে নে, আজকে কিন্তু কাল রাত্রি। রুদ্র দীর্ঘশ্বাস ফেলে বলল, তা দেখবো কিভাবে? তোরা তো আটকে ধরে রেখেছিস। এরই মধ্যে রাধিকা দিশাকে নিয়ে এসে রুদ্রের সামনে দাঁড়া করিয়ে বলল, এই নে দাদা, যত পারিস বৌদিকে দেখ। আমরা সবাই বরং তোদের একটু ছুটি দিচ্ছি। এই বলে সবাই যার যার মতো চলে গেল। রুদ্র আর তিশা একে অপরের সাথে কিছু মুহূর্ত কাটালো। বৌমনি তুমি যাবে না? না অনু, আমি আজকে আর যাব না, তুমি বরং ভাইকে নিয়ে যাও। অনুরাগ সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে নবনীতার কথা শুনতে পেয়ে বলল, না বৌদি, আমি যেতে পারবো না, আমার এখন অফিসে যেতে হবে, জরুরি মিটিং আছে। অনুশ্রী মুখ গোমরা করে বলল, ধুর, তোমাদের কারো যেতে হবে না, আমি একাই চলে যাব। অনুশ্রী কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে রায় বাড়ির দিকে রওনা করল। অনুরাগ নিচে নেমে নবনীতার সামনে দাঁড়িয়ে বলল, ও একাই চলে গেল? মেয়েটা বেশি বড় বড় ভাব দেখাচ্ছে ইদানিং। তা তুমি ওর সাথে গেলেই পারতে ভাই। আমার একটা মিটিং আছে বৌদি। তা তুমি যেতে? বাবার শরীরটা ভালো না।
বাবাকে রেখে যাওয়াটা ঠিক হবে না। অনেকজন হেল্পিং হ্যান্ড আছে বৌদি, তুমি নিজের জীবনের দিকে একটু গুরুত্ব দেও। নবনীতা তার ছেলের হাসি দিয়ে বলল, আমি আর নিজের জীবনের প্রতি কি গুরুত্ব দিব? আমার জীবনের সুখের প্রদীপই তো নিভে গেছে। অনুরাগ আর কিছু না বলে দীর্ঘশ্বাস ফেলল। নবনীতাকে অন্য কাউকে বিয়ে করার কথা চ্যাটার্জি বাড়ির সবাই অনেকবার বলেছে, কিন্তু সে এখনো অনুভবের মধ্যে থেকে বের হয়ে আসতে পারেনি। অনুশ্রী প্রায় বাড়িতে যেতেই রাধিকা তার কাছে ছুটে আসলো। অনুশ্রীকে একা আসতে দেখে বলল, কি রে নবনীতা, বৌদি আসেনি? না রে, বৌমনি আসলো না। বাবার শরীরটা ভালো নেই। ও হ্যাঁ, এর জন্যই তো কালকে কাকাবাবু আর বৌদি তাড়াতাড়ি চলে গেল। তা তোর গোমরামুখ ভাইয়ের কি হয়েছে? তার নাকি অফিসে মিটিং আছে, তাই আসেনি। কি লোক রে বাবা, নিজের বন্ধুর বিয়ের সব অনুষ্ঠানে থাকতে পারে না। আচ্ছা বাদ দে, তুই ভিতরে আয়। আজ রুদ্র আর তিশার কাল রাত্রি। দুজনকে আলাদা ঘরে রাখা হয়েছে, সবাই তা নিয়ে মজা করছে। অফিস থেকে এসে অনুরাগও তাদের সাথে যোগ দিয়েছে। রুদ্রকে হালকা ধাক্কা দিয়ে বলল, আজকে একটু কষ্ট কর, কালকে দিয়ে আমাদের তিশা বৌদি একদম দূর। অনুরাগের কথা শুনে সবাই হেসে দিল। হঠাৎ অনুরাগের মোবাইলে অফিসের একটা কল আসায় সে রুদ্রের রুম থেকে বের হয়ে কলটা রিসিভ করলো। অন্যদিকে তিশার সাথে বসে আছে বাড়ির মেয়েরা। ওরাও নিজেদের মধ্যে মজা করছে। রাধিকা উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা তোমরা সবাই বসো, আমি বরং সবার জন্য গরম গরম লুচি আর আলুর দম নিয়ে আসি। এই বলে রাধিকা রুম থেকে বের হয়ে গেল। মোবাইলে কথা বলা শেষ হতে অনুরাগ রুদ্রের রুমের দিকে যেতে গিয়ে রাধিকার সাথে ধাক্কা খেল। রাধিকা নিজের হাত চেপে ধরে বলল, ওরে বাবারে, এটা শরীর নাকি অন্য কিছু? আমার হাতটাই ভেঙে গেল। অনুরাগ বিরক্তি নিয়ে বলল, তুই এত ছোটাছুটি করিস কেন? দেখে শুনে চলতে পারিস না? দেখো অনুরাগ দা, একদম আমার দোষ দিবে না। এখন তুমি হঠাৎ করে চলে এসেছো। তোর দোষ দিয়েও তো লাভ নেই, কারণ তুই সেটা দেখতেই পাস না। যেখানে যাচ্ছিলি যা, তো আমার মাথা না খেয়ে। আমি তোমার মাথা খাচ্ছি? কিছু বলার আগেই তো ছ্যাদ করে উঠো, মাথা খাওয়ার সুযোগটা পেলাম কোথায়? দেখ রাধিকা, তুই কিন্তু এখন বেশি বক বক করছিস। রাধিকা কোমরে হাত দিয়ে বলল, বেশ করেছি, বক বক করেছি, আরো করব। তোমার কোনো সমস্যা? অনুরাগ দাঁতে দাঁত চেপে রাধিকার দিকে এগিয়ে গেল। রাধিকা একটা ঢোক গিলে পিছিয়ে যেতে গেলে তার পিঠ দেয়ালের সাথে ঠেকল। সে ধায় দাঁড়িয়ে আছে। অনুরাগ গিয়ে দেয়ালের দুই পাশে হাত রেখে বলল, এইসব অভদ্রতা আমার সাথে করা বন্ধ কর রাধিকা, না হলে কিন্তু তোর জন্যই খারাপ হবে। রাধিকা কিছুটা সাহস সঞ্চয় করে অনুরাগের শার্টের কলার আলতো করে চেপে ধরে বলল, কি খারাপ হবে বলো? আমি শুনতে ইচ্ছুক। তোর সাহস হয় কি করে আমার শার্টের কলার ধরার? আমার সাহস তো একটু বেশি, তুমি জানোই অনুরাগ দা। অনুরাগ রাধিকার থেকে নিজের শার্টের কলার ছাড়িয়ে কিছুটা দূরে সরে গিয়ে বলল, তোকে না মাথায় তুলে আছাড় মারা উচিত। রাধিকাকে কিছু বলার সুযোগ না দিয়ে অনুরাগ হনহন করে হেঁটে চলে গেল। যা দেখে রাধিকা খিলখিল করে হেসে দিল। পরের দিন সকাল বেলা থেকে রায় বাড়িতে ঘোড়া করে বৌভাতের আয়োজন করা শুরু হয়েছে। সব ধরনের নিয়ম কানুন শেষ হলে সবাই একসাথে খেতে বসল। চ্যাটার্জি বাড়ির সবাই উপস্থিত। ঋষি রায় বললেন, অবিনাশ, তুই এসেছিস বলে আমি খুব খুশি হয়েছি। অবিনাশ চ্যাটার্জি হাসি দিয়ে বললেন, আমি না আসলে হতো নাকি? কন্যাদান আমি করেছি, সেই ক্ষেত্রে দিশামা তো আমার মেয়েই হলো। রাধিকা হালকা কেসে বলল, কাকাবাবু, এবার তাহলে তোমার ছোট পুত্রকেও দান করে দেও, বয়স তো কম হলো না। রাধিকার কথায় সবাই হেসে দিল। অনুরাগ চোখ রাঙিয়ে রাধিকার দিকে তাকিয়ে আছে। যা দেখে রাধিকা জিহ্বা বের করে অনুরাগকে ভেঙাল। অনুরাগের রাগ এবার মাথায় উঠে গেছে। রাধিকাকে জব্দ না করা পর্যন্ত সে শান্তি পাবে না। অবিনাশ চ্যাটার্জি হাসি দিয়ে বললেন, সে রাজি হলে তো অবশ্যই দিব। অনুরাগ চোয়াল শক্ত করে বলল, আমি এখন রাজি না। অনুরাগের কথা শুনে রাধিকার মুখটা মলিন হয়ে গেল।
দুপুরের খাওয়া শেষ হতে অনেকেই চলে গেল আর বাকিরা বসলো আড্ডা দিতে। অনুরাগ চারিপাশে রাধিকাকে খুঁজছে। হঠাৎ সে দেখলো রাধিকা তার বান্ধবীদের সাথে বসে বসে গল্প করছে। অনুরাগ সেখানে গিয়ে রাধিকার হাত ধরে টেনে একটা নির্জন জায়গায় নিয়ে গেল। রাধিকাকে ওভাবে টেনে নিয়ে যাওয়ায় রাধিকা বেশ চমকে গিয়েছে। রাধিকা অবাক হয়ে বলল, আমাকে এভাবে টেনে আনলে কেন অনুরাগদা? অনুরাগ রাধিকার হাত ছেড়ে বলল, তোকে না টেনে এনে উপায় আছে? কি শুরু করেছিস তুই? আমি আবার কি করলাম? সবার সামনে বাবাকে কি বললি তুই? তা এতে খারাপ কি বলেছি? আসলেই তো তোমার বয়স হচ্ছে কিন্তু বিয়ে করছো না। আমার বিয়ে নিয়ে তোকে এত মাথা ঘামাতে কে বলেছে? নিজের হবু বরের বিয়ে নিয়ে মাথা না ঘামালে চলবে কিভাবে? রাধিকা বিড়বিড় করে কথাটা বলায় অনুরাগ তা শুনতে পেল না। অনুরাগ বিরক্তি নিয়ে বলল, বিড়বিড় করে না বলে সোজাসুজি বলতে পারতেছিস না? আরে আমি না মাথা ঘামালে চলবে কিভাবে? আফটার অল তুমি আমার বেস্ট ফ্রেন্ডের ভাই প্লাস আমার দাদার বেস্ট ফ্রেন্ড। মায়ের চেয়ে মাসির দরদ বেশি। অনুরাগ কথাটা বলে সেখান থেকে চলে গেল। রাধিকা দীর্ঘশ্বাস ফেলে বলল, এই লোক যে কবে বিয়ে করতে রাজি হবে কে জানে। তোকে খুব সুন্দর লাগছে অনুশ্রী। তমালের কথায় পিছনে ঘুরে তাকালো অনুশ্রী। ভ্রুকুচকে বলল, আই নো। তমাল মুচকি হেসে বলল, বিদ্রুপ করলাম। পেতনিকে না অল টাইম পেতনি লাগে। অনুশ্রী কিছু বলার আগে তমাল সেখান থেকে দ্রুত চলে গেল। অনুশ্রী চোখ রাঙিয়ে বলল, কত বড় সাহস আমাকে পেতনি বলে। ফুলশয্যার ঘরে এক হাত ঘোমটা দিয়ে বসে আছে দিশা। রুদ্র রুমে প্রবেশ করে দরজা লক করে দিয়ে দিশার সামনে গিয়ে বসে বলল, এত বছর প্রেম করে আবার এত বড় ঘোমটা মাথায় দিয়ে বসে আছো? দিশা ঘোমটার আড়াল থেকে বলল, এত কথা না বলে আগে ঘোমটাটা সরাও। রুদ্র মুচকি হেসে দিশার মুখ থেকে ঘোমটা সরালো। তারপর থুতনিতে হাত দিয়ে বলল, আমার মিষ্টি বউ। দিশা নিঃশব্দে হেসে দিল। অনুরাগ সকালবেলা অফিসে যাওয়ার জন্য নিচে নেমে বাড়ি থেকে বের হতে গেলে নবনীতা বলল, ভাই নাস্তা না করে একদম বাড়ি দিয়ে বের হবে না। বৌদি আমার জরুরি কাজ আছে। আমি কোনো কথা শুনতে চাচ্ছি না। অনুরাগ ডাইনিং টেবিলে বসে বলল, 1 মাস চলে গেছে তো কি হয়েছে? আরেকজনকে রেখে গেছে। অনুরাগের কথা শুনে নবনীতা হেসে দিল। অনুরাগ নাস্তা খাওয়া শেষ করে বলল, অনু কি কলেজে গিয়েছে? আর বাবা কই? না, অনুর তো আজ কলেজ অফ। আর বাবা নাস্তা করে বাগানে গিয়ে বসে আছেন। ও আচ্ছা। আচ্ছা বৌদি, এখন তাহলে আমি গেলাম। অনুরাগ বাড়ি থেকে বের হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা করল। হঠাৎ তার গাড়ির সামনে রাধিকা এসে দাঁড়ালো। অনুরাগ সাথে সাথে ব্রেক কষল। না হলে এক্ষুনি একটা বিরাট অঘটন ঘটে যেত। অনুরাগের চোখ মুখ খিচে এসেছে। সে গাড়ি থেকে নেমে রাধিকার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, সমস্যা কি তোর? চোখে দেখিস না? কি করছিস এসব? আরেকটু হলেই তো একটা দুর্ঘটনা ঘটে যেত। ঘটে যেত? ঘটেনি তো। এখন এত কথা বাদ দিয়ে আমাকে একটু বুকশপের সামনে নামিয়ে দেও তো, আমার কিছু বই কিনতে হবে। কেন, তোর বাড়িতে কি গাড়ি নেই যে আমার সাথে যেতে হবে? গাড়ি তো অবশ্যই আছে, কিন্তু সেই গাড়ির চালকটা তো আর তুমি না। আচ্ছা, তোর ব্যাপারটা কি বলতো? এমন করছিস কিসের জন্য ইদানিং? যদি বলি তোমাকে ভালো লাগে আমার, তুমি কি চমকে যাবে? এত বেশি দূরত্ব কার ভালো লাগে বলো তো অনুরাগদা? অনুরাগ অবাক হয়ে রাধিকার দিকে তাকিয়ে আছে। মেয়েটা কি বললো এইসব? তার মাথায় ঢুকছে না কিছু। অনুরাগের অবাক হওয়া মুখ দেখে রাধিকা ফিক করে হেসে দিল। অনুরাগ চোখ রাঙিয়ে বলল, হাসছিস কেন তুই? আর একটু আগে কি বললি এসব? রাধিকা হাসি থামিয়ে বলল, মজা করেছি আমি। তোমার চমকে যাওয়া মুখটা দেখে যা হাসি এসেছে না কি বলবো। রাধিকা মজা করেছে শুনে অনুরাগ যেন হাঁপ ছেড়ে বাঁচল। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, চুপ করে গাড়িতে বসো। নিয়ে যাবে তাহলে?
অনুরাগ কোনো উত্তর না দিয়ে গাড়িতে গিয়ে বসলো। রাধিকাও তার পিছু পিছু গাড়িতে উঠে বসলো। অনুরাগ গাড়ি ড্রাইভ করা শুরু করলো। রাধিকা অনুরাগের দিকে তাকিয়ে মনে মনে বলল, সবকিছু বলার সাহস পাই, শুধু তোমাকে ভালোবাসি এই কথা বলার সাহসটাই পাই না আমি। অনুরাগ গাড়িটা একটা বুকশপের পাশে থামিয়ে বলল, বই কিনতে যা। আর শোন, সাবধানে বাড়িতে যাস, আবার কারো গাড়ি সামনে গিয়ে কাকতাড়ুয়ার মতো দাঁড়িয়ে পড়িস না। রাধিকা চোখ রাঙিয়ে বলল, আমি কি তোমার গাড়ির সামনে কাকতাড়ুয়ার মতো এসে দাঁড়িয়েছিলাম? হ্যাঁ, আমার তো তাই মনে হয়েছে। কি? দেখ রাধিকা, এখন এত কথা না বলে গাড়ি থেমে নেমে যা, আমার জরুরি কাজ আছে অফিসে। রাধিকা আর কিছু না বলে মুখ ভিঞ্চি কেটে গাড়ি থেকে নেমে গেল। অনুরাগ আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে গাড়ি চালিয়ে চলে গেল। রাধিকা মুখ গোমরা করে বলল, কি লোক রে বাবা, কেমন করে গাড়িটা চালিয়ে চলে গেল। অনুরাগ অফিসে গিয়ে দেখলো রণজয় তার ক্যাবিনে বসে আছে। রণজয়কে দেখে অনুরাগ হাসি দিয়ে বলল, আরে রণদা, তুমি এখানে? কবে ফিরলে আমেরিকা থেকে? এই তো কালই ফিরলাম। তোর সাথে দেখা না করলে কেমন দেখায়, তাই চলে আসতাম। অনুরাগ চেয়ারে বসে বলল, বাড়িতেই চলে আসতে। বাবার সাথেও দেখা হয়ে যেত। হ্যাঁ যাব, চ্যাটার্জি সাহেবের সাথে দেখা করতে, না হলে তো আমার পাপ হয়ে যাবে। উনি ছিলেন দেখেই তো বাবা মা না থাকা সত্ত্বেও আমি এত দূর আসতে পেরেছি। ও প্রণতা, এইসব বাদ দেও এখন। বলো কি খাবে? আমি কেবল নাস্তা করে এসেছি রে। আর একটু পরে আমার একটা মিটিং আছে, তাই এখন উঠতে হবে। আর সমস্যা নেই, আমি কাল পরশুর মধ্যে তোদের বাড়িতে যাব। আচ্ছা ঠিক আছে, কাজ আছে যখন তাই আটকালাম না। এসো কিন্তু। রণজয় হাসি দিয়ে চলে গেল। অনুরাগ অফিসের কাজে মন দিল। আজকে একটু শান্তিতে ঘুমাচ্ছিলাম আর তুই সে আমাকে কল করে ঘুম ভাঙিয়ে এখানে আনলি। অনুশ্রীর কথা শুনে রাধিকা চোখ রাঙিয়ে বলল, তোর ছোটদা এর জন্যই এনেছি। অনুশ্রী ভ্রু কুঁচকে বলল, ছোটদা আবার কি করলো? রাধিকা সব ঘটনা অনুশ্রীকে বলল। সবটা শুনে অনুশ্রী বলল, দেখ রাধা, তুই ছোটদার পিছনে পড়ে থাকিস না। ওর বিয়ে করার প্রতি কোনো ইন্টারেস্টই নাই। তুই শুধু শুধু কষ্ট পাবি। রাধিকা কোমরে হাত দিয়ে বলল, কি রে তুই? বান্ধবীরা তার দাদার সাথে প্রেম করিয়ে দিতে কত কি করে, আর তুই এসব বলছিস? কি প্রেম? আমি করাবো? তাও আবার ছোট তার সাথে? ইম্পসিবল। রাধিকা চোখ রাঙিয়ে বলল, চুপ কর ইম্পসিবলের চামচি। তোর কিছু করা লাগবে না, আমি যা করার করব। জাস্ট বরণ ডালা সাজিয়ে রাখিস। অনুশ্রী আর কিছু না বলে দীর্ঘশ্বাস ফেলল। এর মধ্যে হঠাৎ করে সেখানে তমাল এসে হাজির হলো। তমালকে দেখে রাধিকা বলল, কিরে তমু, তুই কোথা থেকে এসে হাজির হলি? আমি এখানে কিছু বই কিনতে এসেছি। কিন্তু তোরা কি করছিস? রাধিকা চোখ ছোট ছোট করে বলল, আমরাও বই কিনতে এসেছি। তমাল মৃদু হেসে বলল, যারা বই পড়েই না তারা আবার বই কিনতেও আসে। অনুশ্রী চোখ রাঙিয়ে বলল, হ্যাঁ, নিজে তো একদম বই পড়তে পড়তে বিদ্যাসাগর হয়ে গেছে, তাই মানুষকে খোঁটা দিয়ে কথা বলে। তমাল আর কিছু না বলে তার প্রয়োজনীয় বই কিনে সেখান থেকে চলে যেতে গেলে অনুশ্রী তার সামনে দাঁড়িয়ে বলল, তুই কালকে আমাকে পেতনি বলেছিলি না? তমাল হাসি দিয়ে বলল, তা পেতনিকে পেতনি ছাড়া কি বলবো? অনুশ্রী দাঁতে দাঁত চেপে বলল, আমি পেতনি? ইয়া। তমাল সেখান থেকে চলে গেল। অনুশ্রী চোয়াল শক্ত করে রাধিকাকে উদ্দেশ্য করে বলল, তোর বান্ধবীকে পেতনি বলে গেল আর তুই কিছু বললি না? রাধিকা অনুশ্রীর মাথায় একটা চা দ্বারা চিহ্নটা মেরে বলল, তোদের ভাই বোনের না আসলেই সমস্যা আছে। আরে গাদি তমাল, যে তোকে পছন্দ করে তুই সেটা বুঝিস না। অনুশ্রী অবাক হয়ে বলল, কি বলছিস তুই? ঠিকই বলছি। একটু খেয়াল করে দেখিস তমাল তোর দিকে কিভাবে তাকিয়ে থাকে। আর ওই তাকিয়ে থাকার মধ্যে ভালোবাসা দেখা যায়।
তোদের তো তা দেখার চোখ নেই, তাই এই অবস্থা। দাদা যেমন বোনও তেমন। রাধিকা হনহন করে হেঁটে ফুচকার দোকানে গিয়ে ফুচকা খেতে শুরু করলো। অনুশ্রী মনে মনে ভাবল, আসলেই তো তমাল মাঝে মাঝে আমার দিকে কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার মানে রাধা যা বলল তা সত্যি নাকি? অনুশ্রী মৃদু হাসল। তারপরে রাধিকার সাথে গিয়ে ফুচকা খাওয়া শুরু করলো। অবিনাশ চ্যাটার্জি ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছিলেন। নবনীতা এসে ওনাকে চা দিয়ে চলে যেতে গেলে অবিনাশ চ্যাটার্জি বললেন, বড় বৌমা বসো, তোমার সাথে কিছু কথা আছে। নবনীতা সোফায় বসে বলল, হ্যাঁ বলেন বাবা। অনুরাগের তো বয়স কম হলো না, ওর তো এখন বিয়েটা করা উচিত। তোমার কি মনে হয়? হ্যাঁ বাবা, ঠিকই বলেছেন, কিন্তু ও তো রাজি হতে চায় না। বৌমা তুমি একটু কথা বলো, তোমার কথা তো একটু হলেও শুনে। আচ্ছা বাবা, আমি কথা বলে দেখব, কিন্তু পাত্রী কি ঠিক করেছেন? না মা। তোমার চেনা জানা কি কেউ আছে? নবনীতা মৃদু হেসে বলল, শুধু আমার চেনা না, আপনারা সবাই চিনেন। অবিনাশ চ্যাটার্জি চিন্তিত হয়ে বললেন, কে সে? কেন রাধিকা? রাধিকা? ও কি রাজি হবে? হ্যাঁ, ও রাজি হবে। আপনি বরং ঋষি কাকার সাথে একবার কথা বলুন। আচ্ছা তুমি যখন বলছো তাহলে কথা না হয় বলবো, কিন্তু অনুরাগ ভাইকে রাজি করানোর দায়িত্ব আমি নিলাম। এ তো খুবই ভালো প্রস্তাব। একগাল হেসে কথাটা বললেন ঋষি রায়। অবিনাশ চ্যাটার্জি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, তুই তাহলে রাজি আছিস? হ্যাঁ আমি রাজি আছি। বাড়িতে গিয়ে সবার সাথে একবার কথা বলতে হবে। তবে মনে হয় না কেউ আপত্তি করবে। রাধা মাও আপত্তি করবে না। তবে অনুরাগ কি রাজি হয়েছে? ওকে রাজি করানোর দায়িত্ব নবনীতা নিয়েছে, আর আমার বিশ্বাসও পারবে অনুরাগকে রাজি করাতে। অনুরাগ তার রুমে বসে অফিসের কাজ করছিল। নবনীতা তার রুমের দরজায় এসে নক করে বলল, ভাই আসবো। আসো না বৌদি। নবনীতা রুমে প্রবেশ করলো। নবনীতা রুমে প্রবেশ করতে অনুরাগ বলল, কিছু বলবে বৌদি? হ্যাঁ ভাই, একটা গুরুত্বপূর্ণ কথা আছে। অনুরাগ ভ্রু কুঁচকে বলল, কি এত গুরুত্বপূর্ণ কথা বৌদি? দেখো, দেখতে দেখতে তোমার বয়স তো কম হলো না। পড়াশোনা কবে শেষ করে বাবার ব্যবসার হাল ধরেছ, এখন তোমার বিয়েটা করা দরকার। অনুরাগ বিরক্তি নিয়ে বলল, তোমরা কি শুরু করলে এইসব? তোমরা ভালো করেই জানো এইসবের প্রতি আমার কোনো আগ্রহ নেই। আগ্রহ না থাকলেও বিয়েটা তোমার করতে হবে ভাই। আর আমরা তোমার জন্য মেয়েও ঠিক করেছি। অনুরাগ অবাক হয়ে বলল, কোন মেয়ে? রাধিকা। কি, তোমরা পাগল হয়ে গিয়েছো? ওর মতো অতিপাকনাকে কে বিয়ে করবে? আমি এইসবে নাই। রাধিকা মেয়েটা অনেক ভালো ভাই। একটু দুষ্টামি করে ওই আর কি। একটু না, অনেক বেশি করে। ঠিক হয়ে যাবে। বিয়ের পরে অতি চঞ্চল মেয়েটাও শান্ত হয়ে যায়। যাই হোক, আমি বিয়েটা করতে পারবো না। আজকে সকালে তুমি বললে না 1 মাস চলে গেছে, কিন্তু আরেক মাকে রেখে গেছে। মায়ের কথা এভাবে ফেলে দিবে? অনুরাগ এবার চুপ হয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি কিন্তু আমাকে ব্ল্যাকমেইল করছো বৌদি। নবনীতা হাসি দিয়ে বলল, আচ্ছা যাও, তাই করছি। তাও মায়ের জায়গায় যখন আমাকে ভাবো, তাই বিয়েটা করতে রাজি হয়ে যাও। অনুরাগ দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা যাও, আমি রাজি। নবনীতার মুখে হাসি ফুটল। নবনীতা অনুরাগের মাথায় হাত বুলিয়ে বলল, এই না হলে আমার ভাই। অনুরাগ মৃদু হাসল। অবিনাশ চ্যাটার্জি অনুরাগের জন্য পাত্রী হিসেবে রাধিকাকে বেছে নিয়েছেন শুনে খুশিতে আত্মহারা রাধিকা। সে তার রুমে এসে ইচ্ছামতো নাচতেছে। তবে কিছু একটা মনে হতে সে থেমে গেল। বিছানায় বসে বলল, আদৌ কি অনুরাগ দা নিজের ইচ্ছায় বিয়েতে রাজি হয়েছে? অনুরাগ দা তো আমাকে দেখতেই পারে না। রাধিকার মুখটা মলিন হয়ে গেল। তিশা রাধিকার রুমে এসে বলল,
কি গো ননদিনী, পছন্দের পাত্রের সাথেই তো বিয়ে ঠিক হলো, তা তোমার অনুভূতি কেমন? রাধিকা অবাক হয়ে বলল, বৌদি তুমি কিভাবে জানলে অনুরাগদাকে যে আমি পছন্দ করি? তিশা হাসি দিয়ে রাধিকার পাশে বসে বলল, অনেক আগে থেকেই জানি। একই পাড়ায় থাকি, এটুকু জানা কোনো বিষয় না। রাধিকা দীর্ঘশ্বাস ফেলে বলল, সবাই জানে বুঝি, শুধু যাকে পছন্দ করি সেই বুঝে না। বুঝেছে হয়তো, না হলে তো আর বিয়েতে রাজি হতো না। কি জানি, আমার তো মনে হয় না স্বেচ্ছায় রাজি হয়েছে। আরে এত চিন্তা করো না, রাজি হয়েছে এটাই বড় বিষয়। তিশা কথাটা বলে রাধিকার রুম থেকে চলে গেল। রাধিকা কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে বলল, সেটা বড় বিষয় না বৌদি। আর চোখে অনুরাগ তার জন্য যেই ভালোবাসা, তা তো আমি অনুরাগ তার চোখে দেখিনি কখনো। সে তো আমাকে নিতান্তই বেস্ট ফ্রেন্ডের বোন আর নিজের বোনের বেস্ট ফ্রেন্ড হিসেবে দেখে। যেদিন অনুরাগ তার চোখে আমি আমার প্রতি ভালোবাসা দেখব, সেদিনই হবে সবচেয়ে বড় কথা। পরের দিন সকাল বেলায় ছুটির দিন হওয়ায় চ্যাটার্জি বাড়ির সবাই বাড়িতেই আছে। অবিনাশ চ্যাটার্জি ড্রয়িং রুমে বসে খবরের কাগজ পড়ছেন। আসতে পারি? অবিনাশ চ্যাটার্জি দরজার দিকে তাকিয়ে দেখলেন রণজয় এসেছে। রণজয়কে দেখে অবিনাশ চ্যাটার্জির মুখে হাসি ফুটল। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, আর রণ, তুই এসেছিস? বাইরে কেন দাঁড়িয়ে আছিস, ভিতরে আয়। রণজয় একগাল হেসে বাড়ির ভিতরে প্রবেশ করল। তারপরে অবিনাশ চ্যাটার্জিকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেলে তিনি রণজয়কে বুকে টেনে নিলেন। তারপরে দুজনে সোফায় বসল। অনুরাগ আমাকে তোর কথা বলেছে, তুই যে দেশে ফিরেছিস। হ্যাঁ, 2 দিন হলো ফিরেছি। তা চ্যাটার্জি সাহেব, তোমার শরীর কেমন আছে? এই তো আছি বেশ। অনুরাগ সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখল রণজয় এসেছে। অনুরাগ হাসি দিয়ে বলল, আরে রণদা, কখন আসলে? রণজয় হাসি দিয়ে বলল, এই তো মাত্রই আসলাম। অনুরাগ রণজয়ের পাশে বসে বলল, যাক, ভালোই করেছো, সকাল সকাল চলে এসেছো। নবনীতা আর অনুশ্রী ডাইনিং টেবিলে নাস্তা দিয়ে সবাইকে ডাকলো। রণজয় নাস্তা খেতে খেতে নবনীতাকে ইশারা করে বলল, উনাকে তো ঠিক চিনতে পারলাম না। ও হলো অনুভবের বউ। তুমি চিনবেই কি করে, ওদের বিয়ের সময় তো ছিলে না, আর অনুভবে মৃত্যুর। এটুকু বলে থেমে গেলেন অবিনাশ চ্যাটার্জি। রণজয় দীর্ঘশ্বাস ফেলে বলল, আসার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। হঠাৎ করে অনুরাগের মোবাইলে একটা কল আসলো। সে মোবাইলের দিকে তাকিয়ে দেখল রাধিকার কল করেছে। অনুরাগ কলটা রিসিভ করতে রাধিকা বলল, একটু পাড়ার মোড়ের কফি শপটাতে আসো তো, তোমার সাথে কিছু জরুরি কথা আছে অনুরাগদা। বলে কলটা কেটে দিল। অনুরাগ বিড়বিড় করে বলল, কি অদ্ভুত মেয়ে রে বাবা। কথা শেষ হওয়ার আগেই কল কেটে দিল। অনুরাগ উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা, আমার নাস্তা করা হয়ে গেছে। রণদা, তুমি একটু থাকো, আমার একটা জরুরি কাজ আছে। একটু পরেই চলে আসবো। আচ্ছা, তাড়াতাড়ি আসিস। অনুরাগ মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক জবাব দিয়ে বাড়ি থেকে বের হয়ে কফি শপে গেল। গিয়ে দেখলো রাধিকা একপাশে বসে কফি খাচ্ছে। অনুরাগ গিয়ে তার সামনের চেয়ারে বসে বলল, তুই এমন কেন রে? নিজের কথা শেষ হওয়ার সাথে সাথে কলটা কেটে দিলে মানে আমার যে কিছু বলার থাকতে পারে সেটা জানার প্রয়োজন নেই। রাধিকা দীর্ঘশ্বাস ফেলে বলল, অনুরাগ দা, এখন এইসব কথা বাদ দাও, আমি যে কারণে ডেকেছি সেটা আগে শোনো। তা বল, আমি তো নিষেধ করিনি। তুমি কি নিজের ইচ্ছাকে বিয়েতে রাজি হয়েছ? না বৌদি, ব্ল্যাকমেল করে রাজি করিয়েছে। রাধিকা জানতো এমন কিছু উত্তরই হবে তার প্রশ্নের। সে কিছুক্ষণ চুপ করে থেকে উঠে দাঁড়িয়ে বলল, তাহলে না হয় বিয়েটা ভেঙে দাও। কথাটা বলে রাধিকা চলে যেতে গেলে অনুরাগ তার হাত টেনে ধরল। রাধিকা তার জায়গায় দাঁড়িয়ে পড়ল। অনুরাগ দিয়ে তার সামনে দাঁড়িয়ে বলল, কেন, তোর কি কাউকে পছন্দ নাকি? কি হবে তা জেনে? তাহলে বিয়েটা ভাঙতে যাচ্ছিস কেন? কারণ তুমি নিজের ইচ্ছায় বিয়েতে রাজি হওনি। আমি কারো ইচ্ছের বিরুদ্ধে তাকে বিয়ে করতে পারবো না। রাধিকা, আমি না 5 বছরের ছোট বাচ্চা নয়।
আমাকে কেউ জোর করে রাজি করাতে পারতো না। আমার ইচ্ছে হয়েছে তাই রাজি হয়েছি। আর শোন, তোর কি মনে হয় আমাকে হঠাৎই প্রশ্ন করছো যে? অনুরাগ রাধিকার দিকে কিছুটা মাথা হেলিয়ে বলল, কারণ আমি ভালো করেই জানি তুই যে আমাকে ভালোবাসিস। এটুকু বোঝার ক্ষমতা আমার আছে। অনুরাগের কথা শুনে রাধিকা অবাক হয়ে বলল, তার মানে তুমি সবটা জেনেও আমার সাথে এতদিন এমন করেছো? হ্যাঁ, কারণ আমি চাইনি এমনটা হোক। তোর সাথে যদি আমি কোনো সম্পর্কে জড়াতাম বিষয়টা কেমন যেন হয়ে যেত। তবে বাড়ি থেকে যখন তোকেই আমার পাত্রী হিসেবে ঠিক করেছে তাহলে তো বিয়েটা হয়ে যাওয়াই ভালো। রাধিকা হঠাৎ করে অনুরাগকে জড়িয়ে ধরে বলল, তুমি অনেক খারাপ। আমাকে কত কষ্ট দিয়েছো। রাধিকা, এটা প্লাবিক প্লেস, সবাই তাকিয়ে আছে। চুপ করো তো, এত লজ্জা পেতে হবে না। অনুরাগও হাসি দিয়ে শক্ত করে রাধিকাকে জড়িয়ে ধরল। আশেপাশের সবাই হাততালি দিল। আপনার নামটা জানতে পারি? ড্রয়িং রুমে বসে রণজয় টিভি দেখছিল। নবনীতা এসে চা দিয়ে চলে যেতে গেলে রণজয় উপরোক্ত প্রশ্নটা করল। নবনীতা? বাহ, সুন্দর নাম তো। নবনীতা মৃদু হেসে সেখান থেকে চলে গেল। রণজয় মনে মনে বলল, ওনার প্রতি ভালো লাগা কাজ করা কি পাপ? হোক পাপ, আমি না হয় এই পাপকেই পূর্ণ বানাবো। রণজয় কথাটা বলে মৃদু হাসল। চ্যাটার্জি বাড়ির সবাই রায় বাড়িতে গিয়েছে বিয়ের তারিখ ঠিক করতে। রণজয়ও তাদের সাথে গিয়েছে। 1 সপ্তাহ পরে বিয়ের দিন ঠিক করা হলো। তমাল গিয়ে অনুশ্রীর পাশে দাঁড়িয়ে বলল, রাধিকার বিয়েও ঠিক হয়ে গেল। তা তুই কবে বিয়ে করছিস? তুই যেদিন করবি সেদিন। তমাল অবাক হয়ে বলল, মানে? অনুশ্রী তমালের নাক টেনে বলল, ঢং কম করো বাছা। তুই যে আমাকে ভালোবাসিস আমি তা ভালো করেই জানি। তমাল তুতলিয়ে বলল, কিশোর সব বল বলছিস? অনুশ্রী হাসি দিয়ে বলল, এই তোর তোতলানোই হলো তার প্রমাণ। রায়বাড়ির পুকুর পাড়ে বসে গল্প করছে অনুরাগ আর রাধিকা। অনুরাগ দা, তুমি যে আমাকে ভালোবাসো তা কিন্তু একবার বলনি। অনুরাগ ভ্রু কুঁচকে বলল, তোর মতো বাকনিকে আমি ভালোবাসি না। তাহলে বিয়ে করছো কেন? ইচ্ছে হয়েছে তাই। রাধিকা মুখ ভিঞ্চি কেটে বলল, এতদিন কত নাটক, বিয়ে ইন্টারেস্ট নাই এই সেই। এইসব বলতো আর আমার হার্টবিট বেড়ে যেত। রাধিকার কথা শুনে অনুরাগ জোরে হেসে দিল। রাধিকা মুখ গোমরা করে বসে রইল। অনুরাগ হাসি থামিয়ে বলল, তোর সামনে ইচ্ছা করেই ওইসব বললাম। হ্যাঁ, তা তো বলবেই, আমার সুখ তো তোমার সহ্য হয় না। একদম ঠিক বলেছিস। রাধিকা কিছু না বলে চুপ করে রইল। অনুরাগ আকাশের দিকে তাকিয়ে বলল, ওই যে চাঁদের পাশে একটা তারা জ্বলজ্বল করছে না, ওটা তুই? রাধিকা আকাশের দিকে তাকিয়ে বলল, সবাই তার হবু বউকে চাঁদ বানায় আর তুমি আমাকে তারা বানাচ্ছ। তুই না হয় সবার থেকে আলাদা, আর একটু স্পেশাল। অনুরাগের কথাটা শুনে রাধিকার মুখে হাসি ফুটল। এভাবে 7 দিন কেটে গেল। আজ অনুরাগ আর রাধিকার বিয়ে। গোধূলি লগ্নে দুজনের বিয়েটা হয়ে গেল। চ্যাটার্জি ও রায় বাড়ির সবাই বেশ খুশি। হেমলতা দেবী গিয়ে অনুরাগের হাত ধরে বলল, বাবা, আমার মেয়েটা একটু দুষ্টু, তুমি বরং সামলে নিও। অনুরাগ হাসি দিয়ে বলল, কাকিমা না মানে মা, আপনি চিন্তা করবেন না কোনো। খাওয়া দাওয়া শেষে সবাই অনুরাগ আর রাধিকার বাসরের আসরে বসল। রুদ্র হাসি দিয়ে বলল, বিয়ে করবি না করে আমার বোনকেই বিয়ে করে ফেলি। রুমে উপস্থিত সবাই হেসে দিল। অনুরাগ রাধিকার দিকে তাকিয়ে বলল, কি করব বল, তোর বোন তো আমায় আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। রাধিকা অনুরাগের দিকে চোখ রাঙিয়ে তাকালো। তিশা পাশে থেকে বলল, আচ্ছা সব বুঝলাম, এখন অনুরাগ ঠাকুরপো তুই গান ধর। তোর বাসরে তুই প্রথম গান গাবি, আর সেটা আমার ননদিনীকে ডেডিকেট করে। অনুরাগ হাসি দিয়ে রাধিকার দিকে তাকিয়ে গাইতে শুরু করলো, সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে। সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে।
মরমে জ্বলছে আগুন, আর নিবে না। সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে। মরমে জ্বলছে আগুন, আর নিবে না। আমায় বলে বলুক লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না। বলে বলুক লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না। দেখেছি, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। অনুরাগের গান গাওয়া শেষ হলে সবাই একসাথে হাত তালি দিয়ে। রাধিকা মুগ্ধ হয়ে অনুরাগের দিকে তাকিয়ে আছে। অনুরাগ তার মুখের সামনে তুলি মেরে বলল, কি রে, কোথায় হারিয়ে গেলি? রাধিকার ধ্যান ভাঙতে সে বলল, এত সুন্দর গান গাইলে তো মানুষ হারিয়েই যাবে। রাধিকার কথা শুনে মুচকি হাসল। সবাই জোর করে রাধিকা আর অনুরাগকে কাপল ড্যান্স করালো। এভাবে বিভিন্ন আড্ডা খেলার মধ্যে দিয়ে রাধিকা আর অনুরাগের বাসরের আসর শেষ হলো। সকাল হতে রাধিকাকে নিয়ে চ্যাটার্জি বাড়িতে যাওয়া হলো। নবনীতা রাধিকাকে বরণ করে ঘরে তুলল। সে বরণ করতে চায়নি, তবে অবিনাশ চ্যাটার্জি তাকে দিয়ে বরণ করিয়েছে। সারাদিন কেটে গেল। কাল রাত্রি শুরু হয়ে গেছে। রাধিকা অনুশ্রীর সাথে রাতে ঘুমাবে আর অনুরাগ তার ঘরে। রাধিকার ঘুম না আসায় সে ছাদে গিয়ে দাঁড়িয়ে বাতাস খাচ্ছিল। হঠাৎ কে যেন তাকে পিছন থেকে জড়িয়ে ধরল। সে বেশ ভয় পেয়ে গিয়েছে। সে চিৎকার করতে যাবে, তার আগে অনুরাগ তার মুখ আলতো করে চেপে ধরে বলল, ভয় পাস না আমি। রাধিকা যেন হাঁপ ছেড়ে বাঁচল। পরক্ষণেই মনে পড়ল, আজ তো কাল রাত্রি একে অপরের মুখ দেখলে তো কোনো অঘটন ঘটতে পারে। সে অনুরাগের থেকে নিজেকে ছাড়িয়ে তাড়াতাড়ি করে মুখ ঘোমটা দিয়ে রাখল। অনুরাগ চোখ রাঙিয়ে বলল, কি হলো এটা রাধিকা? আমি তোকে দেখতে এসেছি আর তুই মুখ ঢেকে আছিস। এটা নিয়ম। তুমি জানো না নাকি আজ যে আমাদের কাল রাত্রি? উফ, এইসবকে মানে এখন? এইসব নিয়ম আর শেষ হবে না। তুমি না মানলেও আমি মানি অনুরাগ দা। অনুরাগ দাঁতে দাঁত চেপে বলল, একদম দাদা বলবি না। তাহলে কি বলবো? অনুরাগ রাধিকার কোমর চেপে ধরে বলল, কেন না ধরে ডাকবি? কি যে বলো তুমি, স্বামীর নাম ধরে ডাকবো। জাস্ট স্টপ রাধিকা, যা বললাম তাই করবি। আচ্ছা ঠিক আছে। কি ঠিক আছে? এখনই ডাক, না হলে কিন্তু আমি তোর মুখ থেকে ঘোমটা সরিয়ে ফেলবো। একদম না অনুরাগ না, মানে অনুরাগ এইসব করবে না। অনুরাগ মুচকি হেসে রাধিকার কানের কাছে মুখ নিয়ে বলল, আই লাভ ইউ। রাধিকা ঘুমটার আড়ালে হেসে বলল, প্রেমে পড়ে গেলে তাহলে? তোর প্রেমে না পড়ে উপায় আছে নাকি? রাধিকা হেসে দিল। অনুরাগও তার সাথে হাসল। পরের দিন সকালে বৌভাতের সকল অনুষ্ঠান শেষ হতে রাধিকাকে নিয়ে অনুরাগের ঘরে বসিয়ে রেখে আসলো নবনীতা আর অনুশ্রী। অনুরাগের তার রুমে গিয়ে দরজা লক করে রাধিকার সামনে গিয়ে বসে বলল, প্লিজ দয়া করে এবার ঘোমটাটা সরা, কালকে দিয়ে এই দেখতেছি আমি। কেন, তোমার হাত নেই? তুমি সরাও। অনুরাগ আর কিছু না বলে রাধিকার মুখের সামনে থেকে ঘোমটাটা সরালো। থুতনিতে হাত দিয়ে এক ধ্যানে রাধিকার দিকে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে থাকায় বেশ লজ্জা পেল রাধিকা। এভাবে তাকিয়ে আছো কেন? তুমি অনেক সুন্দর রাধিকা। শুধু অনেক সুন্দর না, তুই ভয়ঙ্কর সুন্দর। আমার দেখা সবচেয়ে সুন্দরতম নারী তুমি রাধিকা। রাধিকা হাসি দিয়ে বলল, তুমি করে বললে? অনুরাগ রাধিকার কোলে মাথা দিয়ে শুয়ে বলল, হ্যাঁ, এখন থেকে তুমি করেই বলবো। বউকে তুই করে বলাটা কেমন যেন বেমানান। রাধিকা কিছুক্ষণ অনুরাগের মাথায় হাত বুলিয়ে বলল, অনুরাগ, আমি কখনো ভাবিনি তুমি আমার হবে। অনুরাগ উঠে বসে রাধিকার দিকে তাকিয়ে বলল, কিন্তু আমি জানতাম তুমি আমার হবে। যেই মেয়েকে আমাকে এত ভালোবাসে তাকে কষ্ট দেওয়া মানায় না। অনেক বেশি ভালোবাসি তোমায়। অনুরাগ রাধিকার কপালে কপাল ঠেকিয়ে বলল, আমিও তোমায় অনেক ভালোবাসি। দুজনে একসাথে হেসে দিল। চ্যাটার্জি সাহেব, আমি নবনীতাকে বিয়ে করতে চাই। রণজয়ের কথা শুনে চ্যাটার্জি বাড়ির সবাই বেশ অবাক হলো। অবিনাশ চ্যাটার্জি কিছু বলার আগে নবনীতা এসে ঠাস করে রণজয়ের গালে একটা চড় মারল। রণজয় গালে হাত দিয়ে নবনীতার দিকে তাকিয়ে আছে।
নবনীতা দাঁতে দাঁত চেপে বলল, এই কথা যেন আমি আর দ্বিতীয়বার না শুনি আপনার মুখে। কথাটা নবনীতা তার রুমের দিকে চলে গেল। অবিনাশ চ্যাটার্জি এসে রণজয়ের কাঁধে হাত রেখে বলল, ও কোনোভাবেই বিয়ে করতে রাজি হয় না রণ। অনুরাগ এসে তাদের পাশে দাঁড়িয়ে বলল, বৌদিকে রাজি করানোর দায়িত্ব আমার। এতদিন আমি চুপ ছিলাম কারণ ভালো কোনো পাত্র ছিল না তাই। তবে রণদা বৌদির জন্য পারফেক্ট। অনুরাগ এই কথা বলে নবনীতার রুমে গেল। সে দেখল নবনীতা অনুভবের একটা ছবির ফ্রেম বুকে জড়িয়ে বসে আছে। অনুরাগ দরজায় নক করে বলল, আসবো বৌদি। নবনীতা অনুরাগকে দেখে বলল, আসো ভাই। অনুরাগ রুমে গিয়ে নবনীতার পাশে বসে বলল, বৌদি এবার অন্তত রাজি হয়ে যাও। অনেকগুলো বছর হয়ে গেল। ভাই তুমিও এইসব বলছো। বৌদি রণদা অনেক ভালো ছেলে। উনি তোমাকে খুব ভালো রাখবে। পারবো না ভাই আমি অনুভবের জায়গায় কাউকে ভাবতে পারি না। প্লিজ বৌদি আমার কথাটা রাখো। আমি তোমাকে এভাবে দেখতে পাই না। প্লিজ বৌদি। নবনীতা চুপ করে বসে রইল। রাধিকা এসে নবনীতার পাশে বসে বলল, অনুরাগ ঠিক বলছে বৌদি, রাজি হয়ে যাও তুমি। নবনীতা কিছুক্ষণ পরে দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা আমি রাজি। কিছুদিন রণজয় আর নবনীতার বিয়েটা হয়ে গেল। রণজয় নবনীতার হাত জোড়া শক্ত করে ধরে বলল, সবসময় পাশে থাকবো, বিশ্বাস থাকতে পারো। নবনীতা ছলো ছলো চোখে বলল, কখনো আমাকে একা ছেড়ে চলে যাবেন না তো? রণজয় নবনীতাকে জড়িয়ে ধরে বলল, কখনোই না। এভাবে 1 মাস কেটে গেল। রণজয় নবনীতাকে নিয়ে আমেরিকায় পাড়ি দিল। 2 বছর পরে আজ অনুরাগ আর রাধিকার একটা মেয়ে হয়েছে। এভাবে কিছুদিন কেটে গেল। আজ তমাল আর অনুশ্রীর বিয়ে। পুরোহিত বিয়ে পড়াচ্ছে। অনুরাগ আর রাধিকা তাদের মেয়ে অনুরাধাকে কোলে নিয়ে সেই বিয়ে দেখছে। রাধিকা মৃদু হেসে বলল, এভাবে আমাদেরও একদিন বিয়ে হয়েছিল অনুরাগ। অনুরাগ হাসি দিয়ে রাধিকার কোল থেকে অনুরাধাকে নিয়ে বলল, এই যে সেই বিয়ের ফল। দুজনে একসাথে হেসে দিল। অনুরাধা বিছানায় ঘুমাচ্ছে। তাকে ঘিরে শুয়ে আছে অনুরাগ আর রাধিকা। অনুরাগ রাধিকার দিকে তাকিয়ে বলল, মেয়েটা না একদম তোর মতো হয়েছে। তাকালে আর চোখ সরাতে মন চায় না। কতদিন পরে তুই করে বললে। ঠিক বলেছ। তবে মুখ ফসকে বের হয়ে গিয়েছে। ভালোই লাগলো শুনতে। অনুরাগ হাসি দিয়ে বলল, আমি যখন বলেছি ভালো তো লাগবেই। দুজনে হেসে দিল। তারপরে দুজনে একসাথে মেয়েকে চুমু দিল। রাধিকা বলল, এভাবেই যেন বাকিটা জীবন একসাথে কেটে যায় আমাদের। অনুরাগ হাসি দিয়ে বলল, সুখে দুঃখে আর অবিরাম ভালোবাসায়। হঠাৎ অনুরাধা ঘুমের মধ্যে হেসে দিল, যা দেখে অনুরাগ আর রাধিকাও হাসল। সমাপ্ত।